আসসালামু আলাইকুম ভাই লোক, কি খবর? আপনারা কেমন আছেন? আশা করছি যে ভাই দাঁড়ান, আপনি কি শুটিং শুরু করে দিয়েছেন? ভাই শার্টের বুতাম উল্টা পাল্টা কি পরছেন এটা? ভাই চশমাও দেখতেছি উল্টা করে পড়ছেন। ভাই টেবিলটা তো এখনো ঠিক করা হয়নি। আরে বেটা, মানে কি দিন দুনিয়ার কোনো খবর টবর রাখিস তোরা? এটাই এখন সিস্টেম, এটাই স্টাইল, এটাই ট্রেন্ড। ভাই মানে কি ট্রেন্ড ভাই? আমার তো সব মাথার উপরে দিয়ে যেতেছে। ফোন নিয়ে কাজ করার বেটা, তোর খবর রাখিস না? দেখিস নাই ফোনটা? দেখিস নাই নাথিং ফোন 3? দেখ অবস্থায়, দেখ এই দেখছিস সেটা কোন দিকে? এটাই এখন সিস্টেম। ভাই কেমন জানি লাগতেছে ভাই, আপনি আবার সব চেঞ্জ করে আসেন তো, একটু ঠিক করে পরে আসেন। তাহলে এরকম করবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে কর, আবার সেটটা ঠিক কর, তাহলে আমি চেঞ্জ করে আসি। 6.5 hours later. সো ভাই লোক, ব্যাপার হচ্ছে যে এই নাথিং ফোনের ডিজাইনের সময় মনে হয় যে নাথিং এর যে ডিজাইনার আর কি, ও পালায় চলে গেছে, বুঝছেন? এখন ওরা কি করবে, ফোন তো রিলিজ দিতে হবে, ডিজাইন তো একটা করা দরকার। তো এই ডিজাইনের দায়িত্ব তারা দিছিল হচ্ছে ইন্ডিয়ান এক ভদ্র মহিলা আছে, তার নাম হচ্ছে কি জানি নামটা, উর্ফি জাবেদ। ভাই হ্যাঁ, গুগলে আবার উর্ফি জাবেদ লিখতে যায় না ভাই, মানে ভয়ও পায়ে যাইতে পারেন, মেজাজও খারাপ হইতে পারে। যাই হোক, তো উর্ফি জাবেদ মূলত সম্ভবত এই ডিজাইনটা করছে আর কি, উল্টা পাল্টা ব্যাপার স্যাপার আর কি। এখন কেন ভাই, মানে আমি এইটারে এইখানে কেন দিতে হবে, মানে এর মাঝেজাটা কি আমি বুঝতেছি না ভাই। এখন আপনারা কেউ যদি বুঝেন ভাই, প্লিজ একটু কমেন্টে মানে আমাদের একটু জানান ভাই, একটু বাঁচান ভাই, আমরা খুবই অস্বস্তিতে আছি। মানে যতবার এই ফোনটার দিকে তাকাই ভাই, মনে হয় যে এটারে ঠেললা একটু মানে এই দিকে দিয়ে দিই আর কি। যাই হোক, এই জিনিসটারে আমরা ঠিক করছি ভাই। হ্যাঁ, আমরা ফটোশপে ডিজাইন করে এটারে ঠিক করছি, এই যে দেখতে পারতেছেন। কারণ এটা আরো বেশি সুন্দর লাগতেছে না? আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাদের কাছে কেমন লাগলো এই ডিজাইনটা একটু কন তো। মানে আমি তো কইতাছি আমার মেজাজ টেজাজ খারাপ এই ডিজাইনটা দেখে, তো আপনাদের কাছে কারোর কি ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে ভাই, কেন লাগছে আমরা একটু জানতে চাই, একটু কমেন্টে লেখেন। এইটা ডিজাইন নিয়ে আর কি বলবো বলেন, মানে আমার কাছে মনে হয়েছে ইটস এ ট্র্যাশ। মানে কি দরকার ছিল এই জিনিসটারে একটু বাদিকে দেওয়ার? সোজাসুজি দিলে মানে কার ক্ষতি হইতো ভাই? আবার এই নাথিং ফোনগুলোর একটা বৈশিষ্ট্য ছিল যে গ্লিফ লাইট, পেছনে লাইট টাইট চক্কর বক্কর চলতো আর কি। হ্যাঁ, ওইটাও তুলে দিছে ভাই। ওর পরিবর্তে তারা দিছে এই গোলাকৃতির এই ডিসপ্লেটা। এইটা হুদাই ভাই, মানে কি বলবো আসলে, ওরা নিজেরাও পাগল আর মানুষেরও পাগল ভাবে। এই ছোট্ট ডিসপ্লেটার মধ্যে বেশ কিছু ইনফরমেশন আপনি দেখতে পাবেন, ফোনের চার্জ কতটুকু, নোটিফিকেশন আসলে কিসের নোটিফিকেশন আসলো, ইত্যাদি ইত্যাদি। এবং একটা টাচ সেন্সিটিভ বাটনও রয়েছে এখানে, সেটা ক্লিক করে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং অনেক ইনফরমেশন সুইচ করতে পারবেন। আমার কাছে এই জিনিসটা মানে মনে হলো যে হুদ্দাই ভাই, মানে এর কোনো দরকারই ছিল না। আমার Mi 11 আলট্রা ফোনটা তো কিন্তু পেছনে একটা ডিসপ্লে ছিল, ওইটা কিন্তু খুবই কাজের ছিল। মানে আপনি ওই পেছনের ছোট্ট ডিসপ্লে দিয়ে ক্যামেরার প্রিভিউ দেখতে পারতেন, ভিডিও করার সময় আপনি দেখতে পারতেন যে মূলত কি হচ্ছে। সো সেলফিও তোলা যেত ওইটা দিয়ে। এরকম ইউনিক ইউজ কেস থাকলে সেটা মেনে নেওয়া যেত। এসেনশিয়াল বাটন নামে নতুন একটা বাটন এখানে দেখতেছি আমরা। এইটাও না ভাই আমার মাথার উপর দিয়ে গেল। মানে এই বাটনটা অন্য কিছু হইতে পারতো, যেমন ধরেন ক্যামেরা শাটার হইতে পারতো, এটা দিয়ে ছবি তোলা যাবে। স্লাইডার আছে OnePlus ফোনের, যেরকম যে প্রেস করলে ফোন সাইলেন্ট হয়ে যাবে, ভাইব্রেশন অন হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিচ্ছুই হয় না ভাই। কি যে হয় মানে আমি এখনো বুঝি নাই ঠিক মতো ভাই। হয়তো বা আমরা টাইনা টুনা পাস তো এই জন্য বুঝি না। আপনারা কেউ বুঝলে একটু কমেন্টে জানায়েন আমাদের যে এই বাটনটার আসলে কাজটা কি। আবার কাস্টমাইজও করা যায় না ভাই। পেছনের এই চক্কর বক্কর ডিজাইনটা বাদে বাকি সব কিছু আপনার কাছে সলিড মনে হবে, কিন্তু ফোনের থিকনেস আবার বেশি। আমরা মেপে টেপে দেখেছি প্রায় 9 মিলিমিটারের মতো। এইটা এই যুগে আর চলে না। আবার এইটার ওজনও অনেক বেশি, 219 গ্রাম। ভাই রে ভাই, মানে সব মিলায়া বেশ বাল্কি একটা ফিল আপনি পাবেন। পেছন দিকে লাল রঙের এই যে জিনিসটা আপনারা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে যখন রেকর্ডিং করবেন আপনি তখন কিন্তু এটা ব্লিঙ্কিং করতে থাকবে। ভালো লাগছে ব্যাপারটা, খারাপ না। সো সব মিলায়া এটার ডিজাইন আমার কাছে খুবই জঘন্য লাগছে। সব মিলায় এটার ডিজাইন আমার কাছে খুবই জঘন্য লাগছে। ডিসপ্লেটা খারাপ না, তবে আপনার মনে রাখতে হবে এটা কিন্তু কোনো LTPO ডিসপ্লে না। এর ফলে এর যে রিফ্রেশ রেট সেটা কিন্তু কমেও না বাড়েও না, জাস্ট ওই 120 হার্জ 60 হার্জ এর মধ্যেই থাকে। ব্রাইটনেস খারাপ না, 4500 নিটস এর পিক ব্রাইটনেস, এবং অনেক বেশি কালারফুল না, পাঞ্চি না। এইটা আমার জন্য ঠিক আছে। আমার কাছে অতিরিক্ত কালারফুল হলে আবার জঘন্য লাগে। সো সেই হিসাবে আমার বেশ পছন্দ হয়েছে এই ডিসপ্লেটা। তবে যে জিনিসটা পছন্দ হয় নাই ভাই, সেটা হচ্ছে এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, এটা লাখ টাকার উপরে দাম ভাই। এইখানে তারা ডিসপ্লের প্রোটেকশন দিছে গরিলা গ্লাস 7i, যেটা 30-35 হাজার টাকা দামের ফোনেও আমরা দেখছি। মানে এই কেমন বিচার ভাই? তারা বলতেছে যে আমাদের এইবারের ফোন কিন্তু
ট্রু ফ্ল্যাগশিপ, তো এইটা কেমন তোর ট্রু ফ্ল্যাগশিপ এটা আমি বুঝলাম না। আমার মনে হয় কি করছে আর কি আমাদের সঙ্গে। সো আমার কাছে মনে হচ্ছে যে নাথিং মানে তো কিছু না। এইবার মনে হয় তারা তাদের ফোনের মানে নামের অর্থটা আর কি ধারণ করছে আর কি। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, হার্ডওয়্যারে আসি। ট্রু ফ্ল্যাগশিপ ফোনের হার্ডওয়্যার কি তারা দিছে? স্ন্যাপড্রাগনের প্রসেসর দিছে, অবশ্যই ভালো একটা ব্যাপার, এবং প্রসেসরটা হচ্ছে 8S Gen 4। এখন এই প্রসেসর দিয়ে তো এর আগেও আমরা ফোন রিভিউ করেছি, রেডমি টার্বো 4 প্রো, আপনারা হয়তো অনেকে দেখেছেন। একই প্রসেসর, ওই ফোনটার দাম ছিল মাত্র 55,000 টাকা, আর এটার দাম ডবলেরও বেশি ভাই। এনিওয়ে, চিপসেটটা কিন্তু খারাপ না। হ্যাঁ, এইটা বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন। কিছু কিছু দিক দিয়ে এই চিপসেটটা বেটার, আবার কিছু কিছু দিক দিয়ে ডাউনগ্রেড করা আছে। আপগ্রেড করা হয়েছে জিপিইউতে, আবার ডাউনগ্রেড করা হয়েছে সিপিইউতে। কেমন ব্যাপারটা? স্ন্যাপড্রাগন 8 Gen 3 জিপিইউর স্পিড হচ্ছে 900 মেগাহার্টজ, আর 8S Gen 4 এর যে জিপিইউর স্পিড ওইটা হচ্ছে 1150 মেগাহার্টজ। 8S Gen 4 এর যে জিপিইউ ওইটা কিন্তু এড্রিনো 825, আর 8 Gen 3 ছিল এড্রিনো 750। এখানেও একটা আপগ্রেড আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ডাউনগ্রেড করে ফেলা হয়েছে এর সিপিইউতে। যেমন ধরেন স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর 8টা কোরের মধ্যে 3টা হচ্ছে 3.15 গিগাহার্টজের, 8S Gen 4 এর আবার ওইটা 3.01 গিগাহার্টজের। বাকি ক্লাস্টারগুলোরও একই অবস্থা। এনিয়ে ব্লুটুথ 6 তারা এখানে ব্যবহার করেছে, এটা বেশ ভালো একটা ব্যাপার। একেবারে লেটেস্ট ভার্সনটা তারা দিয়েছে। তবে আমি সবচাইতে বেশি সারপ্রাইজ হয়েছি ওয়াইফাই 7 দেখে। ভাই, এটা ফ্ল্যাগশিপ একটা জিনিস। র্যাম হচ্ছে LPDDR5X, সেটা মেনে নিচ্ছি। আর হলো এর যে স্টোরেজ ওইটা USB 4.0, এটাও ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু Type-C Gen 2, দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। মানে এত দামি একটা ফোনের Type-C ভেরিয়েন্ট USB Gen 2 কেন আমি জানি না। এটা মানে অনেক কম দামি ফোন হলে ঠিক ছিল। 2টা সিম কার্ড আপনি ব্যবহার করতে পারবেন, এবং চেক করে দেখলাম যে এখানে eSIM ব্যবহারের সুযোগও রয়েছে। এই ফোনটা মোট 2টা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12 256 এবং 16 512, তবে নেই কোনো মেমোরি কার্ড স্লট। বাই দ্য ওয়ে, এই সুযোগে জানিয়ে দিই, এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি। যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে তাদের শোরুম রয়েছে। এই ফোনটার ইনঅ্যাক্টিভ এবং অরিজিনাল সিল প্যাক তাদের কাছে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 1,10,000 টাকার আশেপাশে। ভাই, ভিডিও থেকে বের হয়ে যায় না ভাই, দেখেন ভিডিওটা, দেখেন অনেক কিছু জানতে পারবেন। আপনারা অনেকে দাম শুনে দৌড় মারেন, আমরা সবসময় কি কেনার জন্য মানে ভিডিও দেখি, জানার জন্য তো দেখি আর কি। অ্যান্ড্রয়েড 15 সেটাই হওয়ার কথা, আর সে সঙ্গে রয়েছে নাথিং OS 3.5, 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আপনি পেয়ে যাবেন। ভাই, এই একটা জায়গায় মানে আপনি খুশি না হয়ে পারবেন না ভাই, এর যে UI এত সুন্দর। এনিওয়ে, খুবই নিট অ্যান্ড ক্লিন আপনি ফিল পাবেন। একেবারে অ্যান্ড্রয়েডের পিওর ফিলিংটা আপনি এই ফোনের কাছ থেকে পাবেন। হ্যাঁ, কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো, এটা হয়তো অনেকে পছন্দ করেন না, তবে এইটা অ্যান্ড্রয়েডের একেবারে মডার্ন ভার্সন বলা যায়। মানে নাথিং যেটা করেছে, অ্যান্ড্রয়েডকে নতুন একটা মাত্রা দিয়েছে এই ফোনের মাধ্যমে। পারফরমেন্স ওকে, মানে এমন বলা যাচ্ছে না যে একদম সুপার, একেবারে আপনি যেটা আশা করতেছেন তার চাইতে অনেক বেশি, ওই লেভেলের না। বরং আমি বলবো যে দাম হিসেবে এটার পারফরমেন্স আরো বেটার আমি আশা করেছিলাম। আমরা AnTuTu টেস্ট করেছি, স্কোর এসেছে 18,96,274, গিগবেঞ্চের সিঙ্গেল করে 2074 এবং মাল্টি করে 6,627। খুবই ফ্লুইড এবং স্মুথ ছিল এটার ইউজার এক্সপেরিয়েন্স। ইউআইটা বাটারি স্মুথ। তবে ঝামেলাটা হচ্ছে যে ভাই, আপনি যদি গেমার হন এবং আপনি ভাবতেছেন যে শুধুমাত্র গেমিং এর জন্য আপনি এই ফোনটা কিনবেন, তাইলে মনে হয় এটা না কেনাই ভালো। যদিও অলমোস্ট সব গেম প্লে করতে পারে, আমরা ট্রাই করে দেখেছি বিভিন্ন গেম, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, প্রত্যেকটা গেমই কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। কিন্তু একটু হিটিং ইস্যু আছে, বিশেষ করে আধা ঘন্টা পরই দেখবেন যে পেছন দিকে একটু গরম হওয়া শুরু করেছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর যে ফ্রেম রেট ওইটা কিন্তু কনসিস্টেন্ট না। পেছনে 3টা সেন্সর তারা ব্যবহার করেছে, 50 50 50। মেন সেন্সর হচ্ছে 1.7 অ্যাপারেচারের 24 মিলিমিটারের একটা সেন্সর, এতে আবার অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন আছে। আরেকটা লেন্স হচ্ছে পেরিস্কোপ টেলিফটো লেন্স, এটা দিয়ে আপনি 3x অপটিক্যাল জুম করতে পারবেন। এটাতেও OIS রয়েছে। আলট্রা ওয়াইড শুটারও পাবেন, অ্যাপারেচার হচ্ছে 2.2, আর সামনেও ভাই 50 মেগাপিক্সেলের সেন্সর, মানে সবই 50। এখন কথা হচ্ছে যে সব 50 দিচ্ছে, ঠিক আছে, ছবির কোয়ালিটি কেমন? ভালো না ভাই। এই দামে তো ভিভো X200 Pro পাওয়া যায় মার্কেটে। সো আমি এইটা কোন দুঃখে কিনবো? ছবিগুলোর দিকে খেয়াল করে দেখেন, অনেক বেশি সফট করে ফেলে, ডিটেইলের অনেক ঘাটতি আছে। ডাইনামিক রেঞ্জ ভালো, শাটার স্পিড খুবই ফাস্ট এবং এক্সপোজার কন্ট্রোলও ভালো, কিন্তু ছবিতে ডিটেল রাখবে না তারা। সেই সঙ্গে একটু স্যাচুরেটেড করে ফেলার প্রবণতা দেখা যায়, এর ফলে ছবিগুলো আসলে ন্যাচারাল লাগে না দেখতে। সো এইটা আমার বেশ চোখে লেগেছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার ভালো লাগছে যে এই ছবির যে থিমটা বা যে সিগনেচার দেখতেছেন,
এটা আবার কনসিস্টেন্ট থাকে, মানে এক এক সময় এক এক রকম না। অবশ্য লো লাইটে গেলে দেখবেন শাটার স্পিড অনেক বেশি স্লো হয়ে যায় এবং ছবিগুলো প্রসেস করতে বেশ খানিকটা সময় নেয়। এইটা বেশ দৃষ্টিকটু লাগলো আমার কাছে। পোর্ট্রেট ফটোগ্রাফি খারাপ না, ভালো, তবে এই দামে অবশ্যই আপনাদের প্রত্যাশা আর একটু বেশি থাকবে, আমরা সেটা জানি। ভিডিও করা যাবে 4K 60 FPS এ, ভিডিও কোয়ালিটি ভালো। আর যেহেতু OIS রয়েছে দুইটা লেন্সেই, এর ফলে এর স্টাবিলাইজেশন দুর্দান্ত পাবেন। লেন্স সুইচিং আমার কাছে বেশ স্মুথ মনে হলো, যদিও অনেক ফাস্টার করে ফেলে। মেজাজটাই খারাপ হয়ে গেছে ভাই এই ডিজাইনটা দেখে, বিশ্বাস করেন। আরও মানে ট্রু ফ্ল্যাগশিপ বলতেছে তারা, কিন্তু ফ্ল্যাগশিপ ফিচারগুলো মিসিং। টকিং অ্যাবাউট দ্য ব্যাটারি, 5500 mAh এর ব্যাটারি আছে হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টে, ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে আবার একটু কম, 5100 বা সামথিং। আর এটা 65 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু বক্সের মধ্যে তারা কোনো চার্জার দেয় নাই। এইটা নতুন একটা স্টাইল হয়ে গেছে ভাই, পরিবেশের জন্য অনেক বেশি উপকারী, তবে পকেটের জন্য ক্ষতিকর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ঠিক আছে, ঠিকঠাক মতো কাজ করে, পজিশনটা নিচের দিকে আছে, এটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের। তবে এত দামি একটা ফোন ভাই আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিবে না এই 2025 সালে এসে? ট্রু ফ্ল্যাগশিপ বলতেছে তারা, কই বুঝলাম না তো বিষয়টা। অপটিক্যাল দিছে তারা ভাই। এইটার লাউড স্পিকার কোয়ালিটি আবার খুবই চমৎকার, এইটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আর এতে যে হ্যাপটিক ফিডব্যাক মোটর তারা ব্যবহার করেছে, এইটা প্রিমিয়াম। কিন্তু প্রিমিয়াম না যেটা, সেটা হলো যে ভাই তারা তো কোনো আইআর ব্লাস্টার দেয় নাই। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের কোনো পোর্ট নাই, দেখেই তো বুঝে গেছেন ভাই। আপনাকে কনভার্টার ইউজ করতে হবে অথবা ওয়্যারলেস হেডফোন ইউজ করতে হবে। আমরা অবশ্য টেস্টও করেছি, যেহেতু ফ্ল্যাগশিপ ফোন ভাই এবং হাই রেস সাপোর্ট করে, আমরা ফ্ল্যাগশিপ হেডফোন দিয়ে টেস্ট করেছি, যেমন সোনি WH-1000 XM6 এবং বেশ বাজেট ফ্রেন্ডলি একটা TWS, যাতে আবার হাই রেজ অডিও সাপোর্ট রয়েছে, QCY মেলোবার্স প্রো। আর টেস্টিং এর ফলাফল কিন্তু খুবই ভালো, মানে এই ফোনের ওয়্যারলেস আউটপুট খুবই চমৎকার। এখন কথা হচ্ছে যে আমি হলে কি এই ফোনটা কিনতাম এই দামে? মানে ভুলেও না ভাই। হ্যাঁ, অবশ্য আমার মাথা যদি খারাপ হয়ে যায় তো তখন আমি কিনতাম আর কি। এখন আপনারা কিনবেন কিনা সেটা ভাই আপনাদের ব্যাপার, আপনার টাকা আপনি কিনবেন, আমার কি ভাই, আমার যা বলার দরকার বললাম। না মানে দেখেন ভাই, ফান অ্যাপার্ট, এর চাইতে কম দামে আপনি iPhone 16 পেয়ে যাচ্ছেন, OnePlus 13 মতো ডিভাইস পেয়ে যাচ্ছেন আরও কম দামে, ইভেন Samsung Galaxy S25 Plus পেয়ে যাচ্ছেন। তাহলে এইটা কেনার যুক্তি কি? এই ফোনটা কেন বানাইলো? আমি একটা জিনিস আবিষ্কার করছি, সম্ভবত তারা নেগেটিভ মার্কেটিং করতে চাচ্ছে। হ্যাঁ, নাথিং, মানে ওদের নিয়ে তেমন কোনো আলোচনা নাই। সো কিছু একটা বানাইতে হবে, খুব বাজে বানাইতে হবে, এবং মানুষ ওইটা নিয়ে আলাপ করবে যে এইটা কী কাম করলো, এ কী করলো, নাথিং। হ্যাঁ, এই টাইপের আলাপ টালাপ করবে, একটু প্রচার হয়ে যাবে আর কি। নেগেটিভ মার্কেটিংটা ওরা আর কি করতে চাইছে এবার। হ্যাঁ, এবং ফোনটা এমনভাবে বানাইছে যাতে কেউ না কেনে, মানে ওরাই কেমন যেন বলতেছে যে ভাই প্লিজ আমাদের এই ফোন কিনেন না ভাই প্লিজ। সাতা মেজাজটাই খারাপ হয়ে গেল। তবে হ্যাঁ, আপনি যদি নাথিং এর ফ্যান হন এবং এইসব চক্কর বক্কর ডিজাইনের ফান্দে পড়ার আর কি আপনার কোনো প্ল্যান থাকে, তাহলে দিস ফোন ইজ ফর ইউ। অনেক কথাবার্তা বলছি ভাই, কষ্ট পাইলে মাপঠাপ করে দিন যারা নাথিং ফ্যান আছেন। এই ফোনটা সম্পর্কে আপনাদের মতামত কি একটু জানতে চাই, একটু মজার মজার কমেন্ট করেন আমাদের আজকের ভিডিওতে। সো আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।